ভারতের সামনে মুখ থুবড়ে পড়ল মোহাম্মদ ইউনূসের স্ট্র্যাটেজি। মোহাম্মদ ইউনূস ৯-১০ মাস আগে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি স্থলপথে ভারত থেকে সুতো আমদানি বন্ধ করে দিয়েছিলেন। সে সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো খারাপ জায়গায় পৌঁছে যায়। মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন ভারতের বিপক্ষে সিদ্ধান্ত নিলে তিনি হয়তো বাংলাদেশের মানুষের কাছে নায়কের সম্মান পাবেন। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তিনি যে কতটা ভুল তা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন বাংলাদেশের সমস্ত সুতো কারখানাগুলি বন্ধ হয়ে গেল এবং সেই সুতো কারখানার যে অ্যাসোসিয়েশন তারা ঘোষণা করে দিল সরকারি সিদ্ধান্তের জন্যই তাদের এই ধরনের চরম পদক্ষেপ নিতে হচ্ছে। কেন এই ধরনের চরম পদক্ষেপ তাদের নিতে হলো? দেখুন, বাংলাদেশ সরকার স্থলপথে সুতো আমদানি বন্ধ করেছিল, এটা ঠিক, কিন্তু তারা যেটা করেছিল তা হলো জলপথটা কি খোলা রেখেছিল। এবার বাংলাদেশের এই সুতোর থেকে ভারতের সুতো এতটাই উৎকৃষ্ট মানের এবং সস্তার, ফলে বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্ট যে সেক্টরের মালিকরা আছে তারা ভারতের সুতো জলপথে কিন্তু আমদানি করতে শুরু করে। ফলে আলটিমেটলি মোহাম্মদ ইউনূস যে ভেবেছিলেন যে স্থলপথ বন্ধ করলেই হয়তো বাংলাদেশের সুতো আমদানি, এই পুরো বিষয়টি স্তব্ধ করে দিয়ে তিনি বাংলাদেশের সুতোকে বাঁচাবেন, সেটা আলটিমেটলি মুখ থুবড়ে পড়ে শুধুমাত্র একটি স্ট্র্যাটেজিক্যাল ব্লান্ডারে। কালকে বাংলাদেশের সুতো অ্যাসোসিয়েশন ঘোষণা করে দিয়েছেন যে 1 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের সমস্ত কটন মিল বন্ধ। কারণ সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে তাতে তারা বেকায়দায় তো শুধু পড়েছে তা নয়, তাদের ব্যবসা কিন্তু উঠে যাওয়ার মতো জায়গায় তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় এখন সমস্যা গ্যাসের ঘাটতি। আপনারা জানেন বাংলাদেশ বর্তমানে ভারত থেকে ডিজেল নেওয়ারও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যত ভারত বিরোধিতা শুধু ক্রিকেটের মাঠে, রাজনৈতিক মঞ্চে এবং নেতা মন্ত্রীদের স্লোগানে। এই যে গ্যাসের ঘাটতি বাংলাদেশে এখন চরম পর্যায়ে পৌঁছেছে, এতে বাংলাদেশের সুতো কারখানাগুলো কিন্তু ঢুকছে, কারণ জ্বালানি তৈরি যদি না হয় সুতো কিন্তু তৈরি হবে না। এবং এর ফলে এক ধাক্কায় বাংলাদেশে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে $200 কোটি। অর্থাৎ প্রথমত আমদানিকে ঠিকভাবে ম্যানেজ করতে না পারা এবং গ্যাসের ঘাটতি, পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি তো আছে, সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। তবে এই সব কারণে বাংলাদেশের টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি আছে, অ্যাসোসিয়েশন আছে, তারা ঘোষণা করে দিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে তাদের সমস্ত কটন মিলকে তারা বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি এতটাই খারাপ জায়গায় চলে গেছে, ব্যাংকিং সেক্টরের এতটাই বিপর্যয় হয়েছে যে সাধারণ মানুষের হাতে পয়সা নেই। ফলে তথ্য বলছে উৎপাদন ক্ষমতা 50% কমে গেছে শেষ 8-9 মাসে। অর্থাৎ যে কটন ইন্ডাস্ট্রি বাংলাদেশের একসময় গর্ব ছিল, যে কটন ইন্ডাস্ট্রি বাংলাদেশের জিডিপি কে কন্ট্রোল করত, সেই কটন ইন্ডাস্ট্রি চোখের সামনে শেষ 1 বছরে কার্যত ধ্বংস হয়ে গেল। এবং কটন ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে আরো ছোট ছোট অনুসারী যে সকল শিল্প ছিল তারাও কিন্তু কার্যত শেষ। যে তথ্য আরো সামনে এসছে সেখানে বলা হচ্ছে এই বাংলাদেশের রেডিমেড গার্মেন্টের সঙ্গে জড়িত ইন্ডাস্ট্রি যারা বাংলাদেশের সুতো না কিনে ভারত থেকে দিনের পর দিন সুতো কিনছেন, এর ফলে বাংলাদেশে প্রায় 12,000 কোটি টাকার বাংলাদেশি সুতো গুদামে পড়ে নষ্ট হয়ে গেছে। ফলে এক একটি কোম্পানির এতটাই খারাপ অবস্থা যে তারা ব্যাংকের টাকা তো শোধ করতে পারছেনই না, উল্টে তারা প্রকাশ্যে বলছেন তাদের কোম্পানিও যদি এখন বিক্রি করে দেওয়া হয় তাহলেই হয়তো সেই ধার শোধ হবে না। অর্থাৎ সবকিছু বিবেচনা করে তারা 1 ফেব্রুয়ারি থেকে সমস্ত কটন যে গার্মেন্ট সেক্টর আছে সেটাকে বন্ধ করার কিন্তু সিদ্ধান্ত নিল। এবার তথ্য কি বলছে দেখুন, মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন ভারতকে তিনি দাবিয়ে রাখতে পারবেন, আলটিমেটলি তিনি পারেননি। ভারত সরকার এই কটন ইয়ানে এতটাই সাবসিডি দিতে শুরু করেন যে এই দাম কিন্তু বাড়াতে হয়নি ভারতবর্ষের সুতো প্রস্তুতকারক সংস্থাগুলোকে। এবং তথ্য বলছে ভারত থেকে বাংলাদেশের সুতো আমদানি মানে প্রায় 137% বেড়েছে, যা কিন্তু ঐতিহাসিক। শেখ হাসিনার সময় প্রতি বছর এত বাড়তো না, যা শেষ 1.5 বছরে বেড়েছে এবং মোহাম্মদ ইউনূসের সময়তেই বেড়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে এই এই ধরনের আরেকটি প্রকল্প মোহাম্মদ ইউনূসের সরকারের আছে, তাও কিন্তু বাংলাদেশের এই কটন ইন্ডাস্ট্রির এগেনস্টে গেছে। এই ধরনের ইয়ার্ন বাংলাদেশে একটি গুদামে এনে রাখা হয় প্রাথমিকভাবে, এবং যে সকল রেডিমেড গার্মেন্ট সংস্থা আছে যারা বিদেশে এক্সপোর্ট করে
তারা ডিউটি ফ্রি ইয়ার্ন অর্থাৎ সুতো কিনতে পারে। এবার বাংলাদেশের ম্যাক্সিমাম রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি অর্থাৎ বস্ত্র প্রস্তুতকারক সংস্থা বিদেশে কাপড় জামা কিন্তু বিক্রি করে। ফলে তারা খুব সহজেই বাংলাদেশের এই নিয়মের জন্য ভারতীয় এই সুতো ডিউটি ফ্রি অর্থাৎ শুল্ক মুক্তভাবে কিনতে পেরেছে অনেক কম টাকায়। ফলে মোহাম্মদ ইউনূস আসলে গিমিকের রাজনীতি করতে গিয়ে আসল যে সমস্যা সেই সমস্যাগুলোকে তিনি ধরতে পারেননি। উল্টে তার জন্যই আজকে বাংলাদেশের যে সুতো শিল্প তা কিন্তু সম্পূর্ণ ধরাশায়ী হয়ে গেল। তথ্য বলছে বাংলাদেশকে ভারত প্রায় $2 বিলিয়ন ইয়ার্ন অর্থাৎ সুতো কিন্তু বিক্রি করেছে, যেগুলো অত্যন্ত সস্তা এবং কোয়ালিটিতেও বাংলাদেশের থেকে অনেকটা ভালো। এবং বাংলাদেশের বিভিন্ন গার্মেন্ট ইন্ডাস্ট্রি এই মুহূর্তে যত সুতো ব্যবহার করে তার 78% সুতো কিন্তু ভারতের। এই পুরো বিষয়টা আপনারা অনেকভাবে কিন্তু বিশ্লেষণ করতে পারেন। প্রথমত মোহাম্মদ ইউনূস নির্দিষ্ট কোনো ফরেন পলিসি দেখাতে পারেননি শেষ 2 বছরে। ফরেন পলিসি কেন দেখাতে পারেননি আপনাদের 2-3টে ঘটনা যদি বলি আপনারা বুঝতে পারবেন। প্রথমত তিনি প্রথম থেকে 7 সিস্টার্সকে নিয়ে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, শিলিগুড়ি করিডরকে নিয়ে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু বাস্তবের মাটিতে তিনি কি করেছেন? তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাল, ডাল, গম, দুধ, এমনকি এখন তো বিদ্যুৎ, ডিজেল সেগুলো ধারাবাহিকভাবে কেনার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ফরেন পলিসি মিসগাইডেড এবং ভুলে ভরা। আপনি যে দেশের প্রকাশ্যে সমালোচনা বারংবার করছেন, যেই দেশকে কাজে লাগিয়ে আপনি রাজনৈতিক চেয়ারকে শক্তিশালী করার চেষ্টা করছেন, সেই দেশের থেকেই আপনি যখন পণ্য সামগ্রী কিনছেন তখন আন্তর্জাতিক স্তরে আপনি আপনার অসহায়তাটাকে এস্টাবলিশ করছেন। দ্বিতীয়ত আপনি দেখবেন ভারত কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে সে অর্থে কোনো স্টেটমেন্ট দেয়নি। স্টেটমেন্ট ইন দ্য সেন্স মোহাম্মদ ইউনূস সরকারকে সরিয়ে দেব, আমরা মোহাম্মদ ইউনূস সরকার উচ্ছেদ চাইছি। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকারকে প্রথম থেকেই ভারত কিন্তু সম্পূর্ণ পাশ কাটিয়ে বিকল্প ট্রেড পলিসি, ফরেন পলিসি কিন্তু তৈরি করেছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস যখন কথায় কথায় ভারত বিরোধী স্টেটমেন্টও দেন তখন দেখবেন সেই অর্থে কোনো ইম্প্যাক্টই পড়ে না, কারণ ভারতের পক্ষ থেকে কিছু ক্ষেত্রে পাল্টা কোনো স্টেটমেন্টও আসে না। ফলে ফরেন পলিসিতে আপনি এতটাই গোল খেয়ে গেছেন যে আপনি যাকে নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন তার পক্ষ থেকে আপনাকে নিয়ে পাল্টা স্টেটমেন্টও আসছে না। এটা প্রমাণ করে দিচ্ছে যে আপনাকে সে অর্থে আন্তর্জাতিক স্তরে কেউ সমীহ করছে না। শেখ হাসিনা 2 দিন আগে ভারতে বসে একটি সাংবাদিক সম্মেলন করেন। বাংলাদেশ সরকার প্রকাশ্যে বলছেন যে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন ভারত কিভাবে অ্যালাউ করে দিল, আমরা তাজ্জব, হতবাক। এই শেখ হাসিনা কেন ভারতে এসে একাধিক স্টেটমেন্ট দিয়েছে, এই দাবি বাংলাদেশ সরকার শেষ 20-22 মাসে অন্তত 50 বার তুলেছে এবং সরকারি তারা চিঠি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়েছে এবং পরিষ্কার বলেছেন শেখ হাসিনা ভারতে থাকুন, আপত্তি নেই, কিন্তু তিনি যেন ভারতে বসে কোনো স্টেটমেন্ট না দেন। আজকের দিনে দাঁড়িয়েও দেখুন তিনি ভারতে বসে সাংবাদিক সম্মেলন করছেন এবং মোহাম্মদ ইউনূসের বিপক্ষে তিনি কড়া কড়া কথা বলছেন এবং মোহাম্মদ ইউনূস সরকারকে সেই একই চর্বিত চর্বণ মার্কা স্টেটমেন্ট দিতে হচ্ছে, যার পাল্টা এখন ভারত থেকেও আসছে না, বা যদিও আসে এমন কোনো কথা ভারত বলবে না যেন মোহাম্মদ ইউনূসকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনি স্ট্র্যাটেজিক্যালি তো ফেল করেইছেন, ডিপ্লোম্যাটিক জায়গা থেকেও কিন্তু আপনি ফেল করলেন। উল্টে মোহাম্মদ ইউনূসের কিছু ভুল পদক্ষেপে ভারতের শিলিগুড়ি করিডর কিংবা 7 সিস্টার্সে মিলিটারি ডিপ্লয়মেন্ট কয়েক গুণ বেড়ে গেল, নতুন এয়ারবেস তৈরি হলো, নতুন সেনা ঘাঁটি তৈরি হলো এবং নতুন ডিফেন্স সিস্টেম মেকানিজম ভারতের মিলিটারি ইন্টিগ্রেট করে দিল। ফলে আলটিমেটলি মোহাম্মদ ইউনূসের এই 1.5 বছর বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় হিসাবে যেমন চিহ্নিত হয়ে থাকবে, উল্টো দিকে ব্যবসার নিরিখে ভারত ক্রমাগত উন্নতি করলো, সে বস্ত্রশিল্প হোক কিংবা অন্যান্য পণ্য দ্রব্য রপ্তানি আমদানির বিজনেস হোক। ফলে সব মিলিয়ে ভারতের কিন্তু অর্থনৈতিক ক্ষতি কিছু হলো না, উল্টে শেখ হাসিনার সময় ভারত যতটা লাভবান বিভিন্ন ক্ষেত্রে হয়েছিল, আজকে মোহাম্মদ ইউনূসের সময় তার ব্যবসায়ী মুনাফা কিন্তু অনেক গুণ বেশি। অন্তত এই তথ্য কিন্তু এই প্রতিবেদন প্রকাশ করছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।